এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। 2024-এ 221B হ্যারিসন রোড আপনাদের কাছে নিয়ে এসছে মোট 120টা গল্প। এই বছরে আমাদের পথ চলার সঙ্গী হয়ে উঠেছেন আরও 81,000 জন সাবস্ক্রাইবার। এবছরে আমাদের সবথেকে পপুলার গল্প হয়েছে সুকান্ত দাসের লেখা রাত 12:05 কাটোয়া লোকাল। এই গল্পটা ইউটিউবে 8.5 লাখ বারেরও বেশি শোনা হয়েছে। দেখতে দেখতে আপনাদের ফেভারিট অডিওভার্স তালদিঘি পৌঁছে গেছে তার 39th এপিসোডে, আর এর পরের গল্পেই আসছে নতুন বছরে তালদিঘির 40th এপিসোড। আমাদের কথা তো বললাম, এবার আপনারাও কমেন্টসে জানান আপনাদের এই বছরটা কেমন কাটলো। তাহলে দেরি না করে শুরু করছি লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, গ্রামের পোড়ো স্কুল বাড়িটা। বিভিন্ন চরিত্রে রয়েছে অস্মিতা, বর্ণালী, আদিত্য, প্রত্যয়, আর আমি সুমিতেন্দ্র। বাদরপুর বাদরপুর কে নামবে? চলে আসো বাদরপুর। কন্ডাক্টরের ডাকে চমকে উঠে প্রায় ধর্মর করে সোজা হয়ে বসলো ঝিমলি। এই দাঁড়াও দাঁড়াও, আমি নামবো। আরে তাড়াতাড়ি করুন, বসে বসে ঘুমালে হবে? আগে থেকে রেডি হয়ে থাকবেন তো। এক নাগারে অনেক কথা বলে যেতে লাগলো লোকটা। ঝিমলি সেসব এক কান দিয়ে ঢোকাতে ঢোকাতে লাফ মেরে নেমে গেল বাস থেকে। হুশ করে এক গাদা ধুলো উড়িয়ে বাসটা চলে যেতেই ঝিমলি নিজের ব্যাগটা কাঁধে ফেলে লাফাতে লাফাতে আলের রাস্তা ধরে চলে এলো ভাদরপুরের নিজের বাড়িতে। ঝিমলির বাবা মারা গেছিল অনেক ছোটবেলায়। মা লোকের বাড়ি কাঁথা সেলাই করে মানুষ করেছে মেয়েটাকে। মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কুলের হেডমাস্টার মশাই আর থানার বড়বাবু গোবর্ধন দারোগা খুবই একসময় সাহায্য করেছিলেন। হায়ার সেকেন্ডারি দেওয়ার সময় ঝিমলির মাও হঠাৎ মারা গেল। তারপরও ঝিমলি পড়াশোনা চালিয়ে যেতে পারল এই দুজনের জন্য। কলকাতায় থেকে পড়াশোনা করে আজ গ্র্যাজুয়েট হয়েছে ঝিমলি। ভাদরপুরের মেয়েরা আজও তেমনভাবে পড়াশোনা করার সুযোগ পায় না। আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকমতো কৈশোরে পড়ার আগেই বিয়ে হয়ে যায় কত মেয়ের। সেই গায়ের মেয়ে হয়ে নাকি ঝিমলি গ্র্যাজুয়েট হলো, ভাবা যায়? দূর থেকে ঝিমলিকে দেখা যাচ্ছে, কাঁধের উপর একটা ব্যাগ ফেলে লাফাতে লাফাতে সে আসছে। আলের ওপর অযত্নে গজিয়ে ওঠা কয়েকটা দুর্বা ঘাস ঝিমলির পায়ের চাপে থেঁতো হয়ে যাচ্ছে। ভাদরপুর ঘাটের পাশের চণ্ডী মণ্ডপে তখন তাসের আসর বসেছে। দূর থেকে ঝিমলিকে ওইভাবে আসতে দেখে গদাই মোড়ল চোখের কালো চশমাটা একটু উপরে ঠেলে বলল, আরে এটা কার বাড়ির মেয়ে গা? একটা কোনো সহবত নেই। চি বদ দুপুরে এমন লাপাতে লাপাতে চলেছে দেখো। মাধব খুড়ো আবার অতটা নজর করেও দেখেননি। এখন মোড়লের কথায় খেয়াল হলো। ও আরে ওটা তো কানাইয়ের মেয়েটা ওই শহরে থেকে লেখাপড়া করছিল। এই খেয়েছে, এইটা আবার গাঁয়ে ফিরে এলো নাকি? আমি তো ভাবলাম শহরেই থাকবে। তাই থাকবে বোধহয়। একবার ওই শহুরে হাওয়া গায়ে লাগলে কি কেউ আর গায়ে থাকতে পারে নাকি? জমি জমার বন্দোবস্ত করতে এসছে মনে হয়। তা ভালো, বাড়িখানা কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে। মেয়ে মানুষ
একটু ভুজুং ভাজাং দিয়ে অল্প পয়সায় দাও মারা যাবে। মোড়লের কথায় খুব একটা বিশ্বাস করতে পারে না মাধব খুড়ো। না না, ও তো সোজা নাকি? পড়াশোনা করা মেয়েকে এত সহজে ভুজুং বাজুং দেয়া যাবে? তো আরে দূর দূর, মেয়ে মানুষের আবার পড়াশোনা, অমন কত দেখলুম। ওদিকে কার্তিক খুড়ো চুপ করে বসেছিলেন। এতক্ষণে এবার মুখ খুললেন। তা না হয় বুঝলাম, কিন্তু ওই মেয়েটার পিছনে যে দুজন ওই সানাইয়ের পোয়ের মতো ঝুলছে, ওই মাস্টার মশাই আর থানার দারোগা, বলি ওদের কি করবে? কথা আর বেশি দূর এগোতে পারল না। ঝিমলি লাফাতে লাফাতে দুটো বেনি দুলিয়ে দুলিয়ে একেবারে কাছে এসে গেছে। গদাই মোড়ল ভাবলে কাল নেমির লঙ্কা ভাগের আগে লঙ্কা রাজ্যটা সত্যিই পাওয়ার কোনো আশা আছে কিনা একবার দেখে নেওয়া ভালো। আরে ঝিমলি না, তা কেমন আছো? শহর থেকে এলে বুঝি? হ্যাঁ, আমি গ্র্যাজুয়েট হয়েছি খুড়ো। কি 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 হয়েছ? বিএ পাশ করেছি। ও আচ্ছা, বিয়ে করেছো, তা সেটা বললেই তো হয়। এটা তো খুব ভালো কথা। তা জামাইকে দেখছি না যে, মাথায় সিঁদুর, হাতের শাঁখা পলা কিছুই তো দেখছি না। শহরের বিয়েতে এসব হয় না বুঝি? এবার ঝিমলি কপাল চাপড়ে হেসে ফেলল। সত্যি সে এমন এক গাঁয়ে জন্মেছে যেখানে মেয়েদের অবস্থা নতুন করে কিছু বলার নেই। গাঁয়ের পুরুষদের বিদ্যের দৌড় স্কুলের গণ্ডি ডিঙোয় কিনা সন্দেহ। এখানে বিয়ে পাশ করা তো দূরের কথা, ডিগ্রিটার নামই শোনেনি। না 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 গো খুড়ো, একটা বড় পাশ দিয়েছি, বুঝলে? ও তা বেশ ভালো। তা এখানে এখানেই থাকবো গো খুড়ো। মাস্টার মশাইয়ের সাথে আমি কথা বলেছি, জানো তো, আমার বাড়িটার সামনে বড় একটা উঠোন আছে না, দেখেছো হয়তো। ওখানেই গ্রামের মেয়েদের জন্য একটা স্কুল করব। তোমার একটা নাতনি আছে না? দাঁড়াও, আগে গিয়ে দেখি আমার বাড়ি ঘর দরের কি অবস্থা, তারপর সব ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে তোমার বাড়ি যাব একদিন। তোমার নাতনিকে ভর্তি করব কিন্তু আমার স্কুলে, এই বলে দিলাম। ঝিমলি আর দাঁড়ালো না, আবার লাফাতে লাফাতে চলে গেল বাড়ির দিকে। গদাই মোড়ল ফস করে একটা বিড়ি ধরিয়ে ভুসভুস করে খানিকটা তেতো ধোঁয়া ছেড়ে বলল, ওই দেখো গায়ে আবার আপদ এলো। নিজে উচ্ছন্নে গেছে, এখন গ্রামের মেয়েগুলোকে ওদের দলে টানতে এসেছে। আবার সবার আগে চোখ পড়েছে আমার নাতনিটারই উপর। আসিস না একবার বাড়িতে, ঠ্যাং দুটো খুলে হাতে ধরিয়ে দেব, হারামজাদি। সেদিনের চণ্ডী মণ্ডপের আড্ডাটা বড় বিরক্তির সাথে শেষ হলো। কিন্তু সমস্যা হলো, গদাই মোড়ল মাধব খুড়োর দল ব্যাপারটাকে যত সহজে উড়িয়ে দেবে ভেবেছিল, তত সহজে ব্যাপারটা ঘটল না। ঝিমলি বেশ আটঘাট বেঁধেই নেমেছে কাজে। থানার বড়বাবুর হাত আছে মাথায়। গাঁয়ের কয়েকটা চ্যাংড়া ছেলে গিয়েছিল লাঠি সোটা হাতে নিয়ে, কিছু লাভ হয়নি। ঝিমলির বাড়ির সামনে দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে সর্বক্ষণ। গ্রামের স্কুলের হেডমাস্টার মশাই আবার কি সব সরকারি অনুদানের ব্যবস্থা করেছেন ঝিমলির জন্য। মেয়েদের পড়াশোনার প্রচারের জন্য আলাদা করে টাকা পেয়েছে ঝিমলি। তার উপর সানাইয়ের পোঁয়ের মতো ঝুলে পড়েছে গ্রামের মেয়েরা। আজকাল এই টিভি দেখে দেখে মেয়েগুলোর মাথা এমন খারাপ হয়েছে, বড়দের কোনো কথাই তারা শুনতে চায় না। ঝিমলি এসেছিল গদাই মোড়লের বাড়িতে তার নাতনিকে স্কুলে ভর্তি করার কথা বলতে। গদাই মোড়লের ছেলের বউ একটা কথা বলতে দিল না শ্বশুরকে। একেবারে হাটের মাঝে ঘোমটাটা খুলে ঘাড় নেড়ে নেড়ে এমন করে কথা বলল যে গদাই মোড়ল আর কোনো কথাই বলতে পারল না। একবার মুখ খুলতেই ছেলের বউ একেবারে ঝাঁঝিয়ে উঠল। দিনকাল বদলাচ্ছে বাবা, এখন পড়াশোনা না করলে মেয়ের বিয়ে হবে না। দিনকাল যে বদলাচ্ছে
গদাই মোড়ল বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু এমন করে দিন বদল সে চায় না। সব কিছু ঠিক আগের মতো না থাকলে যে তার চলবে না। আস্তে আস্তে ঝিমলির স্কুল বেশ ভালোই চলতে লাগলো। ঝিমলির বাড়ির পাশ দিয়ে গেলে কখনো শোনা যায় মেয়েলি গলায় নামতা পড়ার আওয়াজ, আবার কখনো শোনা যায় অয়ে অজগর আসছে তেরে। আবার শোনা যাচ্ছে ঝিমলি নাকি বাড়ির বউদের সন্ধ্যাবেলায় লেখাপড়া শেখাবে। সেদিন বটগাছতলায় মাস্টার মশাই আর থানার দারোগা মিলে খুব বক্তৃতা দিলে। বউরাও বেশ নেচেছে। গদাই মোড়লের ছেলের বউ আবার নতুন স্লেট আর কিসব বই কিনে এনেছে নিজের জন্য। বাচ্চা বাচ্চা মেয়েগুলো পড়াশোনা করছিল তাও মানা যায়, তাই বলে বাড়ির বউগুলোকে নিয়ে টানা হ্যাঁচড়া, এটা তো মেনে নেওয়া যায় না। আবার চণ্ডী মণ্ডপে মিটিং বসল। গদাই মোড়ল উত্তেজিত হয়ে ফুসফুস করে পরপর কয়েকটা টান দিল বিড়িতে। তারপর সেই দমকটা সামলাতে না পেরে কাশতে লাগলো। মাধব খুড়ো বলল, আরে অত তাড়াহুড়ো করলে হবে না গো মোড়ল, একটু আস্তে ধীরে সুস্থে সবটা ভাবতে হবে। যা ভাবার তুমি ভাবো গে, আমার আর মাথা কাজ করছে না। ইচ্ছে করছে মেয়েটাকে পুড়িয়ে মেরে দিই। সেইটে করবো ভাবছি, বুঝলে। কি করে পোড়াবে? সারাক্ষণ তো দুজন পুলিশ দাঁড়িয়ে থাকে ওর ঘরের সামনে। একবার যদি থানার বড়বাবুর কানে খবরখানা উঠে যায় তাহলে আর রক্ষে থাকবে না। একেবারে সারা জীবনের মতো জেলের ঘানি টানতে হবে। ওফ, আরে ওসব করে কিছু হবে না গো। এবার মুখ খুললেন পুরোহিত মশাই। ওভাবে হবে না গো, এমন একটা কিছু করতে হবে যাতে আমরা না, ওই গ্রামের মেয়েরাই ওকে পুড়িয়ে মারে। অন্তত এমন একটা রটনা দেওয়া যদি সম্ভব হয় আর পুলিশও কিছু করতে না পারে তবে। কি বলছেনটা কি? এও কি সম্ভব? চোখ দুটো বড় বড় হয়ে যায় গদাই মোড়লের। আরে সব সম্ভব, জানেন তো। ওই লেখাপড়া করার পর সব বাচ্চাগুলোকে আবার ভাত মাছের ঝোল রেঁধে খাওয়ায় মেয়েটা। বুঝলেন কিছু? হ্যাঁ, তা তো জানি। আমার নাতনিটাও তো ওখান থেকে খেয়ে আসে। কি কাণ্ড বলুন দেখিনি। চাষা ভূষদের সাথে একসাথে ভাত খায় আমার নাতনিটা। এসব দেখলে না একেবারে গা ফিরতি চলে যায়। ইহকাল পরকাল একেবারে ঝরঝরে করে দিলে গো। পুরোহিত মশাইয়ের ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। কি একটা চিন্তা করতে করতে আলগোছে মাথার পিছনের টিকিটা পাকাতে থাকেন তিনি। একা হাতেই সবটা করে ঝিমলি। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে মেয়েগুলোর জন্য ভাত বসিয়ে দেয়। শুধু ভাত আর মাছের পাতলা ঝোল, এর বেশি তো সম্ভব নয়, কিন্তু এটুকু তো করতেই হবে। মেয়েগুলোও আসে তার বাড়ি, শুধু মুখে ফিরে যাবে তাই কখনো হয়? আর তাছাড়া গদাই মোড়ল, মাধব খুড়ো কিংবা পুরোহিত মশাইয়ের মতো আর কটা পরিবার আছে এখানে, বেশিরভাগই তো আসে দিন আনি দিন খাই পরিবার থেকে। মেয়েগুলোকে শুধু জন্মই দিয়েছে, ভালো করে খেতে পড়তে দিতে পারে না। শুধু মেয়েগুলোকে পড়ালে তো হলো না, তাদের খেতেও তো দিতে হবে। ভালো করে শরীর যদি না গড়তে পারলো তো ভালো ভবিষ্যৎ গড়বে কি করে? পড়াশোনা শেষ হতেই ঝিমলি হাঁক দিয়ে বলে ওঠে, এই সবাই থালা নিয়ে এসে লাইন দিয়ে বসে পড়, শিগগিরই বস, আমি খাবার দিচ্ছি। অমনি একটা হুড়োহুড়ি পড়ে গেল। মিনিট খানেকের মধ্যেই অবশ্য সব শান্ত হয়ে গেল। সবাই যে যার থালা বাসন নিয়ে এসে বসে পড়ল উঠোনে। ঝিমলি হাসি মুখে সকলকে মাছের ঝোল আর ভাত পরিবেশন করতে লাগলো। সকলকে তৃপ্তির সাথে খেতে দেখলে
একটা আলাদা তৃপ্ততা আসে মনে। হঠাৎ কি থেকে যেন কি হয়ে গেল। প্রথমে কালুদার মেয়ে, তারপর গদাই মোড়লের নাতনি, আর আস্তে আস্তে বাকি সবাই। সবাই পেট চেপে থালার মধ্যেই হড়হড় করে বমি করে দিল। এমন অবস্থা, ওখানে কেউ কেউ বমির মধ্যে পেট চেপে শুয়ে পড়েছে। একা এতগুলো মেয়ে নিয়ে ঝিমলির তখন দিশেহারা অবস্থা। খবরটা ছড়াতে বেশি সময় লাগলো না। একটু বাদেই হই হই করে গ্রামের মায়েরা জড়ো হয়ে গেল। চারিদিকে কান্নার রোল উঠেছে। কালুর বউ হাউমাউ করে কেঁদে উঠে বলল, ওগো, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও গো। ওকে আর লেখাপড়া শিখাতে হবে না গো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার আর কিচ্ছু চাই না গো। যেমন ছিলাম তেমনই ভালো ছিলাম। আস্তে আস্তে গ্রামের ছেলেরাও জড়ো হলো। গদাই মোড়ল এসে বলল, আমি যাচ্ছি থানায় রিপোর্ট লেখাতে। পড়াশোনার নামে যত অপসংস্কৃতি, মেয়েগুলোকে সব মেরে ফেললে, সব বিষ খাইয়ে দিলে গো, সব বিষ খাইয়ে দিলে। না, শেষ পর্যন্ত অবশ্য কোনো মেয়েই মরল না। সামান্য একটু পেটে ব্যথা আর বমি। তারপরেই বিকেলের দিকে সব ঠিকঠাক। কিন্তু এই কয়েক ঘন্টার টেনশনই যেন ভাদুরপুর গ্রামটা একেবারে ওলট পালট হয়ে গেছে। রাতের বেলা ঝিমলি একা একা বসে আছে উঠোনের মধ্যে। দু চোখ দিয়ে অবিরাম জল পড়ছে। এখনো উঠোনে ছড়িয়ে আছে বই খাতা স্লেট। কি থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। হঠাৎ প্রায় ৫-৭ জন লোক সদর দরজাটা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল বাড়িতে। রাতের বেলায় আজ আর কনস্টেবল রাখা সম্ভব হয়নি। গ্রামের ৩-৪টে মেয়ে এখনো হাসপাতালে। গ্রামের হাসপাতালে রাতের বেলায় লোক থাকে না, তাই এই ২ জন কনস্টেবলকে রাখতে হয়েছে হাসপাতালের পাহারায়। এই রাত্রেবেলা মেয়েগুলোর বাড়ির বাইরে পুলিশের একটা দায়িত্ব আছে তো নাকি। তার উপর বড়বাবুর কথাতেই সব স্কুলে পাঠিয়েছিল পড়াতে। কি রে, স্কুল করবি নাকি গায়ার? মেয়েদের আর পড়াবি? ওই অজগর আসছে তেরে। ওরে একটু দেখিয়ে দে অজগরটা কেমন করে তেরে আসে, ওকে একটু দেখিয়ে দে। পুরোহিত মশাই টিকিতে হাত বুলোতে বুলোতে হাসছে খ্যা খ্যা করে। গদাই মোড়ল বিড়িটায় টান দিয়ে তেঁতো ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বাঁধ বাঁধ, মেয়েটাকে ভালো করে বাঁধ। ঝিমলি প্রাণপণে ছটপট করতে লাগলো, কিন্তু কিছুই বলতে পারল না। তাকে ততক্ষণে খুঁটির সাথে পিচ মোড়া করে বেঁধে দিয়েছে ৩-৪ জনে। মুখের মধ্যেও আস্ত একটা ৫-৬ হাতের কাপড় গোজা। গদাই মোড়ল বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ঢাল ঢাল, ভালো করে কেরোসিন ঢাল। যত তেল ঢালবি তত তাড়াতাড়ি আগুন ধরবে, তাতে তাড়াতাড়ি পুড়েও মরবে। কষ্টটা একটু কম পাবে বেচারি। মেয়ে ছেলে মানুষ তো, বেশি কষ্ট দিয়ে মারতে মন চায় না। বেশি সময় নেই হাতে। গ্রামে কথা উঠতে সময় লাগে না। গায়ের বাচ্চা বাচ্চা মেয়েগুলোর শরীর খারাপ বলে মায়েরা সব জেগে আছে। রাত বিরেতে বাড়িতে এত পুরুষ একসাথে কোথায় গেল খোঁজ করতে এলে বিপদে পড়তে হবে। ঝপঝপ করে কেরোসিন ছেটাতে লাগলো সবাই বাড়িময়। খাতা, বই, স্লেট, পেন্সিল সব কেরোসিনে স্নান করে নিল। গদাই মোড়ল চিবিয়ে চিবিয়ে বলল, ওই অজগর আসছে তেরে, হাম দিয়ে আমি খাবো পেরে। তারপর বিড়িটা ছুঁড়ে দিল কেরোসিনে ভেজানো বই খাতার দিকে। মুহূর্ত খানেক মাত্র, তারপরেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। আগুনটা যেন অজগর সাপের মতোই এঁকে বেঁকে এসে জড়িয়ে ধরল ঝিমলিকে। চিৎকার করার উপায় পর্যন্ত নেই। সেই ভয়ঙ্কর আগুনে একটা স্বপ্ন নিয়ে ঝিমলি জ্বলে পুড়ে শেষ হয়ে গেল।
বছর কয়েক কেটে গেল এমনি করেই। ভাদুরপুরে অনেক বদল হয়েছে। ঝিমলির সেই পোড়া বাড়িটা অমনি পড়ে আছে গাঁয়ের এক কোনায়। মাধব খুড়োর ছেলের আজ আসার কথা কলকাতা থেকে। কি যেন একটা বড় পাস দিয়ে এসেছে। কি পাস দিয়েছে সেটা অবশ্য মাধব খুড়ো জানে না, তবে দিয়েছে একটা পাস খুব বড়। গাঁয়ের সেই চণ্ডী মণ্ডপে গাঁয়ের মাথারা আবার জড়ো হয়েছে। মাধব খুড়ো গলাটা ঝেড়ে প্রথম শুরু করল। দেখেন, ওই ঝিমলি বলে মেয়েটাকে সরাতে আমি কিন্তু কম কাঠখড় পোড়াইনি। পুরোহিত মশাই তো বলেই খালাস যে মাছের ঝোলে ওষুধ মেশাতে হবে। বলি ওই দুজন পুলিশকে ফাঁকি দিয়ে কে ওর রান্নাঘরে ঢুকে ওষুধটা মিশিয়েছিল? হ্যাঁ, দেখেন, ওই বাড়িখানা কিন্তু আমারই চাই। মাধব খুড়োর মুখের কথাখানা শেষ না হতেই পুরোহিত মশাই টিকিটা পাকিয়ে বলে উঠলেন, ওই দেখো দেখিনি কাণ্ড, আমি বসে বসে সবটা ঠিক করলাম, এমনকি মরার পর এতদিন ধরে রটিয়ে রাখলাম যে ওই বাড়িতে ঝিমলির আত্মা ঘুরে বেড়াচ্ছে, তার কোনো দাম নেই। হ্যাঁ, এসবের কোনো মূল্য নেই। উনি কি এক ইঁদুরের মতো বেড়ার ফাঁক দিয়ে গোলে খাবারে ওষুধ মিশিয়েছেন, তার জন্য নাকি একেবারে গোটা বাড়ি ওকে লিখে দিতে হবে? হ্যাঁ, গদাই মোড়ল ফুসফুস করে খানিকটা বিড়ির ধোঁয়া ছেড়ে বলল, আরে তোমরা তো দেখছি বাপু আমাকে পুরো ভুলেই গেলে, আর আমি তো আগুনটা দিলুম নাকি? মাধব খুড়ো বলল, আরে আরে আমার ছেলেটা আসছে শহর থেকে, ওই জায়গাটা পেলে আমি একটা কিছু করতাম। এটা কিন্তু ঠিক ভালো হচ্ছে না। তোমরা তো দেখছি আমার পরিশ্রমের কোনো মূল্যই দিচ্ছ না। হ্যাঁ, হঠাৎ সকলের এই তক্কাতক্কির মধ্যে একটা মস্ত ব্যাঘাত হলো। ও পাড়ার কায়স্থদের ছেলেটা দৌড়তে দৌড়তে এসে বলল, মাধব খুড়ো, তোমার ছেলে বিয়া করে বউ নিয়ে থাকে গো। মাধব বেচারা বিষম খেতে খেতে মরে আর কি। কি বলে কি ছোঁড়া, তার ছেলে শহর থেকে কি এক মস্ত পাশ দিয়ে আসছে তাই বলে একেবারে বিয়ে করে আসবে? হায় রে হায়, কাকে না কাকে তুলে আনলো, জাত ধর্ম সব গেল। কাউকে আর কিছু না বলেই বাস স্ট্যান্ডের দিকে ছুটল মাধব খুড়ো। তার পিছন পিছন গদাই মোড়ল, পুরোহিত মশাই এবং আরও যারা যারা ছিলেন। অবশ্য বেশি দূর যেতে হলো না। ওই তো দেখা যাচ্ছে মাধব খুড়োর ছেলে কার্তিক আসছে, সঙ্গে একটা মেয়ে। মেয়েটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। শহুরে মেয়ে তো, গায়ে রোদ বোধহয় সহ্য হয় না, ওড়না দিয়ে মুখটা ঢেকে আছে। রাগের চোটে মাধব খুড়োর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। গদাই মোড়ল ফিক ফিক করে হেসে বলল, কি রে কার্তিক, শহর থেকে একেবারে বিয়ে করে আনলি নাকি রে? তা মেয়েটার নাম গোত্র কি রে? আমাদের স্বজাতি নাকি যা পেয়েছিস একটাকে কাঁধে চাপিয়ে চলে এসেছিস? আরে না না খুড়ো, কি যে বলেন, ওদের সাথে তো আমার বাসে আলাপ হলো। বাংলার গ্রাম ঘুরে ঘুরে দেখা ওর নেশা, তাই আর কি আমাদের ভাদুরপুর দেখতে এসছেন, তাই নিয়ে এলাম, কয়েকদিন থাকবেন আমাদের সাথে। মাধব খুড়ো এতক্ষণে যেন নিঃশ্বাস ফেলল। যাক, এটা তার ছেলের বউ নয়, কয়েকদিনের অতিথি। তার ছেলেকে শহরে পড়ালে তো এসব আপদ হুজ্জতি তো একটু আধটু সহ্য করতেই হবে। মাধব খুড়ো একটু রাগ দেখিয়ে বললেন, তার কি করবো শুনি? সব তো লায়ক হয়ে গেছো। বাড়িতে অতিথি আনার আগে একবারটি বাড়ির বড়দের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছো না? যাও, মায়ের কাছে নিয়ে যাও। কি আর বলবো। কার্তিকের মায়ের অবশ্য মেয়েটিকে বড় পছন্দ হয়েছে। বেশ ছটফটে, কথাগুলো খুব মিষ্টি, নামটাও একটু অন্যরকম, জোয়ালা। দেশগাঁয়ে এরকম নাম বড় একটা শোনা যায় না। কিন্তু মেয়েটা মুখ দেখায় না কেন? সব সময় মুখটা এমন ওড়না দিয়ে ঢেকে রাখে কেন? হ্যাঁ রে, মেয়েটা অমন মুখে আঁচল চাপা দিয়ে রাখে কেন? এত কিসের লজ্জা?
আরে না গো মা, আমি জিজ্ঞেস করছিলাম। কয়েক বছর আগে ওদের বাড়িতে আগুন লাগে, ওই আগুনে মেয়েটার মুখটা অনেকটাই পুড়ে যায়, তাই আর কি মুখটা ঢেকে রাখে সব সময়। আহারে, বুকটা মুচড়ে ওঠে মাধব খুড়োর বউয়ের। কিন্তু কথাটা কানে যেতেই কেমন যেন বুকটা ছ্যাঁত করে ওঠে মাধব খুড়োর। চোখের সামনে একটা আস্ত ঘর দাউ দাউ করে চলছে, একটা মেয়ে খুঁটির সাথে বাঁধা অবস্থায় উড়ে মরে যাচ্ছে। পরদিন ভোর হতে না হতেই এক দুঃসংবাদ এলো। পুরোহিত মশাইকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি অলক্ষণে কাণ্ড! সারা গ্রাম খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না তাকে। এমনকি নন্দীপুকুর খালে গোবর্ধনদের পচা ডোবায় সব জায়গায় খোঁজ নেওয়া হলো। অবশেষে প্রায় সন্ধ্যার সময় তাকে পাওয়া গেল ঝিমলির সেই পোড়া বাড়িটা থেকে। সারা শরীরটা পুড়ে ঝামা হয়ে গেছে, শুধু মুখটাই বোধহয় ছাড় পেয়েছে, যাতে লোকে তাকে চিনতে পারে। চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে ঠিকরে বেরিয়ে আসছে। সারা গ্রাম স্তব্ধ এমন একটা আকস্মিক মৃত্যুতে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, পুরোহিত মশাই এলেন কেন এখানে? গদাই মোড়ল বিড়ি ফুঁকতে ফুঁকতে মাধব খুড়োর কাঁধে হাত দিয়ে বলল, নিঘাত বেটা একা একা জায়গাটা দখল করার তাল করছিল। তা হতে পারে। কিন্তু লোকটাকে মারলো কে? কেউই ঠিক বুঝতে পারল না পুরোহিত মশাইয়ের সাথে ঘটনাটা ঘটল কি করে। বেশ রাত হয়েছে। আজ রাতের খাওয়াটাও ছিল জব্বর। এবার টান টান হয়ে শুয়ে একটা লম্বা ঘুম দিলেই হয়। গদাই মোড়ল পইতে দিয়ে পিঠ চুলকোতে চুলকোতে এসে সবে বিছানায় শুতে যাবে, এমন সময় পাশে রাখা হ্যারিকেনের আলোটা কেমন যেন কাঁপতে লাগলো। এই মরেছে, এ আবার কি হলো রে? হঠাৎ মনে হলো ঠিক দরজার কাছে একটা কালো ছায়া মূর্তি। ধর্মর করে উঠে বসলো গদাই মোড়ল। এই কে রে? কে ওখানে? আসছে তেরে, আমি খাবো বেড়ে। গদাই মোড়ল এবার খাবড়ে গিয়ে পাশের টুলে রাখা হ্যারিকেনটা নিয়ে উল্টে পড়ে গেল। ঝিমলি, তুমি? হ্যাঁ গো খুড়ো, এসে গেছি আমি। ঝিমলি, কাল রাতে ওই পুরুত বেটাকে শেষ করেছি, আজ তোমার পালা। আজ তোমার পালা, বুঝলে খুড়ো? যেমন করে আমাকে পড়িয়েছিলে তেমন করে তোমাকেও পড়িয়ে মারব। বড্ড জ্বালা গো খুড়ো, বড্ড জ্বালা। একটু যে চেঁচিয়ে জানাবো যে শরীরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সেটুকু ক্ষমতাও তো তোমরা দিলে না গো আমায়। সেটুকু ক্ষমতাও তো দিলে না। এবার যে সে দাম তোমাদের দিতে হবে গো, দিতে হবে। ওই জমিতে তোমরা সবাই নৃত্য করবে, তা কি করে হয়? কি গো খুড়ো, তা কি করে হয়? আমার যে বড্ড স্বাদ ছিল গো, ওখানে মেয়েদের জন্য একটা স্কুল করব। তোমরা তো তা হতে দিলে না। আবার আমার নামে অপবাদ দিলে আমি বিষ খাইয়ে মেয়েদের মারতে চেয়েছিলাম। আর যে সব কিছুর হিসেব দিতে হবে গো খুড়ো, সব কিছুর হিসেব দিতে হবে।
আমাকে ছেড়ে দাও গো মা, আমাকে ছেড়ে দাও, বড্ড ভুল হয়ে গেছে গো, বড্ড ভুল হয়ে গেছে। হবে হবে, ওখানে স্কুল হবে গো মা। ও জমি আমরা কেউ নেবো না গো, আমরা কেউ নেবো না গো মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। গদাই মোড়ল ভয়ে কেঁদে উঠল, কিন্তু সে কান্না আর কে শুনবে? ঝিমলি তার পুড়ে যাওয়া কালো হাত দিয়ে এমনভাবে চেপে ধরল গদাই মোড়লের মুখ যে সে আর কোনো কথা বলতে পারল না, শুধু ছটপট করছে। শরীরের কোনো ক্ষমতা নেই। বন্ধ দরজাটা খুলে গেল হুট করে। সারা গ্রাম তখন ঘুমিয়ে পড়েছে, কোথাও একটু আলোর রেখা নেই। সেই অন্ধকার রাস্তা দিয়ে ঝিমলি টানতে টানতে নিয়ে যাচ্ছে গদাই মোড়লকে। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, জামা কাপড় ছিঁড়ে একসা, তবু কিছুতেই মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছে না। ঝিমলির সেই পোড়া বাড়িটার কালো মাটিতে এনে ফেলল গদাই মোড়লকে। দেখেছিস, দেখেছিস আমার বাড়ির অবস্থাটা, দেখেছিস মোড়ল? এই জমিটাকে নেবার জন্য তোরা কাটাকাটি করছিস। কি করবি এখানে? কি করবি? জমি কি করবি বল? খাবি? খাবি? খা 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 খা। খানিকটা কালো হয়ে যাওয়া পোড়া মাটি ঠকিয়ে দিল গদাই মোড়লের মুখের মধ্যে। সে বেচারার আর কিছু বলার ক্ষমতা নেই, শুধু দু হাত জড়ো করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মুখ থেকে কালো মাটির লালার সাথে জড়িয়ে ঠোঁটের দুপাশ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। কিছুক্ষণ সব চুপচাপ। গদাই মোড়ল দেখল তার আশপাশটা একেবারে শান্ত, শুধু পোড়া পোড়া কালো মাটি গভীর নিঃশ্বাস ফেলছে। এটাই বোধহয় শেষ সুযোগ। গদাই মোড়ল হামাগুড়ি দিয়ে পালাতে গেল, কিন্তু কোথায় পালাবে? ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই কালো হয়ে পুড়ে যাওয়া ঝিমলির অশরীরী প্রেম। হাতে তার একটা জ্বলন্ত বেড়ি। অজগর আসছে তেরে, আমি খাবো পেরে। গদাই মোড়লের হাঁ হয়ে যাওয়া মুখের মধ্যে সেই জ্বলন্ত বিড়িটা গুঁজে দিল ঝিমলি। না চাইতেও সেখান থেকে ধোঁয়াটা ফুসফুস করে বেরিয়ে এসে আগুনটাকে একটু উস্কে দিল। সেই জ্বলন্ত বিড়িটা এবার গদাইয়ের গায়ে ছুঁড়ে দিল ঝিমলি। দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠল। তুই আমাকে চেঁচাতেও দিসনি রে, চেঁচাতেও দিসনি। মুখের মধ্যে কাপড় ঠুসে রেখেছিলি, কিন্তু আমি তোকে চিৎকার করতে দেব। কত চেঁচাতে পারিস দেখি। এখানে চেঁচালেও কেউ আসবে না। ঝিমলির এই পোড়া বাড়িতে কেউ আসে না। আর এখানে ঝিমলি বসে বসে তোর চিৎকার শুনবে। চেঁচা চেঁচা চেঁচা। গদাই মোড়ল চিৎকার করতে করতে ছটফট করতে লাগলো। আগুনের শিখাটা ক্রমশ উঠতে উঠতে আকাশ ছুঁয়ে গেল। তারপর আস্তে আস্তে আবার সব শান্ত হয়ে গেল। গদাই মোড়লের পোড়া দেহটা থেকে শুধু কালো ধোঁয়া বেরোচ্ছে। ঝিমলি সেদিকে তাকিয়ে হেসে উঠল খিলখিল করে। এরপর কে ঝিমলি? চমকে উঠল ঝিমলি। এটা কার গলার স্বর? এত রাতে ঝিমলির এই পোড়া বাড়িতে কে আসতে পারে? কে কে রে? কে এসেছিস এখানে? কেন কার্তিক, চিনতে পারছো না আমায়? সেদিন বাস স্ট্যান্ডে দেখা হলো, আমার হাত ধরে তুমি এই গ্রামে ফিরলে, আবার চিনতে পারছো না? পারছি পারছি চিনতে। আমি যেদিন এই বাস স্ট্যান্ড থেকে নেমে এই গ্রামে এসেছিলাম, সেদিন থেকে এখানে আমার মৃত্যুর ছক লেখা শুরু হয়ে গিয়েছিল। ইচ্ছে করতো না এই গ্রামে থাকতে। তোমাকে আবার শহর থেকে লেখাপড়া করে গ্রামে ফিরতে দেখে বড্ড ইচ্ছে হলো পুরনো গ্রামটা কেমন আছে সেটা দেখতে। দেখলাম সব সেরকমই আছে। একটা পুড়ে যাওয়া জমি নিয়ে নিজেদের মধ্যে কাটাকাটি করছে ওরা। কত নির্লজ্জের মতো বলছে নিজের মেয়ের বয়সী একটা মেয়ের স্বপ্নকে
কিভাবে পিষে মেরে ফেলেছে। ওদের দেশের আইন কোনো দিন শাস্তি দিতে পারবে না। ওদেরকে না এইভাবে এইভাবে এইখানে পড়িয়ে মারতে হয়, এইভাবে মারতে হয়। তাতে তুমি শান্তি পাবে তো ঝিমলি? তোমার স্বপ্নটা আবার বেঁচে উঠবে তো? তুমি আমার স্বপ্নের কতটা জানো বলো? ঝিমলির পোড়া শরীরটা থেকে একরাশ কালো ধোঁয়া যেন বেরিয়ে এসে ছড়িয়ে গেল সেই পোড়া জমিতে। কার্তিক একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, সবটা না জানলেও কিছুটা তো জানি। তুমি যখন গ্রামে ফিরেছিলে তখন আমি বেশ ছোট, ক্লাস 8-এ পড়ি। তোমায় নিয়ে বাবা মার কথা হতো, শুনতাম। তোমাকে ওরা সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, সেটাও শুনেছি। তারপর একদিন শুনলাম তোমার বাড়িতে আগুন লেগেছে, তুমি পুড়ে মরে গেছো। পুরোহিত কাকা রটিয়ে দিল, মেয়েরা পড়াশোনা করলে এইভাবে পুড়েই মরতে হয়। তারপর শহরে গিয়ে দেখেছি লক্ষ লক্ষ মেয়েরা পড়াশোনা করে, কেউ পুড়ে মরে না। ঝিমলি, তোমার এই স্বপ্ন আমি পূর্ণ করব। তোমার এই পোড়া বাড়িতে আমি মেয়েদের জন্যই স্কুল করব। সেদিন যারা আমায় পুড়িয়ে মেরেছিল তাদের মধ্যে প্রধান ছিল 3 জন। তাদের 2 জনকে পুড়িয়ে মেরেছি আমি। এখনো একজন বাকি আছে, তোমার বাবা। তোমার বাবা মাধব খুড়ো। বাবাকে বাঁচাতে হঠাৎ তুমি আমার স্বপ্ন পূর্ণ করতে এসেছ। স্বপ্ন পূরণ করার লোভ দেখাচ্ছ আমায়। ঝিমলির স্বপ্ন তো সেদিনই মরে গিয়েছিল। এই গ্রামের কোনো দিন উন্নতি হবে না। এই নরপিশাচগুলো যতদিন না পুড়ে মরছে ততদিন এই গ্রামের কোনো উন্নতি হবে না। এদেরকে পুড়িয়ে মারলেও তুমি শান্তি পাবে না ঝিমলি। তোমার স্কুলটা যতদিন না ঠিক আগের মতো করে গড়ে ওঠে ততদিন তুমি শান্তি পাবে না। আমি বলছি ঝিমলি, আমি এখানে স্কুল করব। বাবা নিজের অপরাধ স্বীকার করবে, আইনি মতে শাস্তিও হবে, আমি বাধা দেব না। পুরোহিত কাকার ওরকম বিভৎস মৃতদেহটা দেখেই বাবা খানিকটা আন্দাজ করেছিল। আজ তুমি যখন মোড়ল কাকাকে টানতে টানতে আনছিলে তখন বাবা দেখেছে। বাবা খুব ভয় পেয়ে আছে ঝিমলি, বাবা সব স্বীকার করে নেবে। তুমি এবার একটু শান্ত হও। আসছে তেরে আমি খাবো পেরে। ইঁদুর ছানা ভয় মরে, ঈগল পাখি পাচ্ছে ধরে। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের গলা শোনা গেল। ঝিমলি অবাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারে না। কার্তিক হেসে এগিয়ে যায় মেয়েটার দিকে। মোড়ল কাকার নাতনি, তোমার স্বপ্নগুলো মরে যায়নি ঝিমলি। পূবের আকাশটা একটু একটু করে ফর্সা হচ্ছে। সারা গ্রাম এসে দাঁড়িয়েছে ঝিমলির সেই পোড়া বাড়িটার উঠোনে। গদাই মোড়লের বিভৎস পোড়া দেহটা থেকে তখনও ধিকি ধিকি করে ধোঁয়া উঠছে। সেই পোড়া মাটিতেই ঝিমলি হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। তারপর সেই পোড়া শরীরটা আস্তে আস্তে মিলিয়ে গেল ঝলসে যাওয়া জমিটার সাথে।